বাড়ির ভেতর তখনও উত্তেজনার পারদ, চারদিকে চিৎকার, কান্না আর অবিশ্বাসের মিশ্র পরিবেশ। সবার সামনে দাঁড়িয়ে সায়ন্তনকে ধরে রেখেছে পুলিশ। তার মুখে এখনো সেই ঔদ্ধত্য, কিন্তু চোখের কোনো স্পষ্ট ভয়। খেয়া এক কোণে দাঁড়িয়ে কাঁপছে, তার চোখে জল, কিন্তু সেই জলের ভেতরেও এক অদ্ভুত শক্তি জন্ম নিতে শুরু করেছে। পুলিশ অফিসার এগিয়ে এসে বলে, সায়ন্তন সেন, আপনাকে গ্রেফতার করা হচ্ছে আপনার বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের ভিত্তিতে। অ্যাটেম্পট টু মার্ডার, ডোমেস্টিক ভায়োলেন্স এবং ফ্রড। এই কথাগুলো শুনে সায়ন্তনের মা হঠাৎ ভেঙে পড়ে। না না, আমার ছেলে এমন কিছু করতে পারে না, এটি মিথ্যে। নিশা ঠান্ডা গলায় বলে, মিথ্যে না কাকিমা, প্রমাণ সব আছে আমাদের কাছে, এবার সত্যিটা সামনে আসবেই। ঋষি তখন সামনে এগিয়ে এসে পুলিশের হাতে একটা ফাইল তুলে দেয়। এখানে সব ডকুমেন্ট আছে, ফরেন্সিক রিপোর্ট, কল রেকর্ড, এমনকি ভিডিও ফুটেজও। সায়ন্তন হঠাৎ চিৎকার করে ওঠে, সব সাজানো, তোমরা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছ। ঋষি হেসে বলে, তুই ভাবিস সবসময় তুই সবচেয়ে চালাক। খেলা এবার উল্টো হয়েছে সায়ন্তন। পুলিশ তাকে টেনে নিয়ে যেতে শুরু করলে খেয়া হঠাৎ সামনে এসে দাঁড়ায়। 1 মিনিট, সবাই চমকে ওঠে। খেয়া ধীরে ধীরে সায়ন্তনের সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে আর ভয় নেই, আছে শুধু তীব্র ঘৃণা। আমি তোকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সেই বিশ্বাসটাকে খেলনা বানিয়ে দিলি। সায়ন্তন একটু থেমে যায়, তারপর নিচু গলায় বলে, আমি সব করেছি আমাদের ভবিষ্যতের জন্য। খেয়া চিৎকার করে ওঠে, চুপ, এই ভালোবাসার নামে আর মিথ্যে বলবি না। তারপর সে পুলিশের দিকে তাকিয়ে বলে, ওকে নিয়ে যান, ওর শাস্তি হওয়া উচিত। পুলিশ সায়ন্তনকে নিয়ে বেরিয়ে যায়। বাড়ির দরজা বন্ধ হয়ে গেলে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। খেয়া হঠাৎ ভেঙে পড়ে, মাটিতে বসে কান্না শুরু করে। নিশা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। শান্ত হও খেয়া, সব ঠিক হয়ে যাবে। খেয়া কাঁদতে কাঁদতে বলে, আমি এতদিন কিছুই বুঝতে পারিনি দিদি, আমি এত বোকা ছিলাম। ঋষি তখন পাশে এসে শান্ত গলায় বলে, না খেয়া, তুই বোকা না, তুই শুধু বিশ্বাস করেছিলি, আর সেটা ভুল না। এই সময় হঠাৎ ঋষির ফোনে একটা কল আসে। সে একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, হ্যাঁ বলুন। ওপাশ থেকে যা বলা হয় তা শুনে ঋষির মুখের ভাব পাল্টে যায়। কি বলছেন? সে পালিয়ে গিয়েছে? ঋষা তাড়াতাড়ি এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ঋষি গম্ভীর গলায় বলে, যাকে আমরা খুঁজছিলাম সেই আসল মাস্টার মাইন্ড, সে পালিয়ে গিয়েছে। সবাই হতবাক হয়ে যায়। খেয়া চোখ মুখে উঠে দাঁড়ায়। মানে, তাহলে সব শেষ হয়নি? ঋষি ধীরে ধীরে বলে, না খেয়া, আসল খেলা এখনো শুরু। ঋষার চোখ শক্ত করে বলে, সে যত দূরেই পালাক, আমরা তাকে খুঁজে বের করবই। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়ে যায়। একদিকে ভেঙে পড়া খেয়া, অন্যদিকে নতুন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ঋষি আর নিশা। আর দূরে কোথাও অন্ধকারে দাঁড়িয়ে কেউ একজন মোবাইলে কথা বলছে। সায়ন্তন ধরা পড়েছে, কিন্তু খেলা এখনো আমার হাতেই আছে। তার ঠোঁটে রহস্যময় হাসি। পরদিন সকাল শহরের আদালত চত্বর জন্য আজ অস্বাভাবিকভাবে উত্তপ্ত। মিডিয়া, পুলিশ, সাধারণ মানুষ সবার ভিড় জমেছে এক জায়গায়, কারণ একটাই, সায়ন্তনের সেনের কেস। পুলিশ ভ্যান করে সায়ন্তনকে নামানো হয়। হাত করা পরা অবস্থায়ও তার চোখে এক ধরনের জেদ, যেন এখনো সে বিশ্বাস করে সে বেরিয়ে আসবে। ক্যামেরা ফ্ল্যাশের মধ্যে দিয়ে তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে খেয়া ধীরে ধীরে আদালতের সিঁড়ি বেয়ে উঠছে। তার চোখ লাল, কিন্তু আজ সে ভেঙে পড়েনি, বরং তার চোখ স্পষ্ট সিদ্ধান্ত। নিশা পাশে এসে বলে, তুই ঠিক আছিস তো? খেয়া ধীরে মাথা নাড়ে। আজ তোমাকে শক্ত হতেই হবে দিদি। ঋষির সামনে দাঁড়িয়ে বলে, আজ যা হবে সবকিছু বদলে দেবে। কোর্ট রুমের ভেতরে সবাই বসে পড়েছে। বিচারক আসতেই চারদিক নিস্তব্ধ হয়ে যায়। বিচারক গম্ভীর গলায় বলে, কেস নাম্বার 321, স্টেট ভার্সেস সায়ন্তন সেন, আপনারা শুরু করুন। সরকারি আইনজীবী উঠে দাঁড়িয়ে বলেন, মাই লর্ড, অভিযুক্ত ব্যক্তি শুধু নিজের স্ত্রীকে নির্যাতন করেনি, বরং পরিকল্পিতভাবে হত্যার চেষ্টাও করেছে। এই কথা শুনে সায়ন্তন হঠাৎ চিৎকার করে ওঠে, মিথ্যে, সব মিথ্যে। বিচারক কড়া গলায় বলেন, অর্ডার, আর একটা শব্দ করলে আপনাকে কোর্ট থেকে বের করে দেওয়া হবে। ঋষি তখন সাক্ষী হিসেবে দাঁড়ায়। মাই লর্ড, আমার শুধু অভিযোগ আনেনি, আমরা প্রমাণ এনেছি। সে একটা পেনড্রাইভ এগিয়ে দেয়। এখানে এই রাতের ভিডিও ফুটেজ আছে। ভিডিও চালানো হয়। পুরো কোর্টরুম নিস্তব্ধ। স্ক্রিনে দেখা যায় সায়ন্তন নিজেই ছদ্মবেশে ঋষির মতো সেজে নিশার উপর গুলি করছে। সবাই হতবাক। সায়ন্তনের মা কাঁদতে কাঁদতে বলে, না, এটা আমার ছেলে না। নিশার চোখ নামিয়ে ফেলে, তার চোখেও জল। এরপর ফরেন্সিক রিপোর্ট দেখানো হয়। এই জুতোর ডিএনএ রিপোর্ট প্রমাণ করছে ঘটনাস্থলে থাকা ব্যক্তিটি সায়ন্তন। সায়ন্তনের মুখ শুকিয়ে যায়। তার উকিল উঠে দাঁড়িয়ে বলে, মাই লর্ড, এগুলো ম্যানিপুলেটেড হতে পারে। তখন ঋষি বলে, তাহলে আরেকটা প্রমাণ দেখুন। সে এক কল রেকর্ড বের করে। সেই কল রেকর্ডে প্রমাণ আছে সায়ন্তন কারোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল, যে এই সব প্ল্যানের আসল মাথা। বিচারক ভ্রু কুচকে বলে, কে সেই ব্যক্তি? কোর্টরুমে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। ঋষি ধীরে বলে, আমরা এখনো তার খোঁজ করছি, কিন্তু সে খুব শিগগিরই ধরা পড়বে। এই সময় খেয়াকে ডাকা হয় সাক্ষী হিসেবে। সে ধীরে ধীরে দাঁড়ায়, সবার চোখ এখন তার দিকে। বিচারক বলেন, আপনি কি বলতে চান? খেয়া গভীর শ্বাস নিয়ে বলেন, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি এই মানুষটাকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমার ভালোবাসার সুযোগ নিয়েছে। তার কাপা গলা ওঠে, কিন্তু সে থামে না। আমি আজ এই কোর্টের কাছে অনুরোধ করছি, ও যেন তার প্রাপ্য শাস্তি পায়। পুরো কোর্টরুম স্তব্ধ হয়ে যায়। সায়ন্তন চিৎকার করে বলে, খেয়া, তুই এটা পারিস না, আমি তোর স্বামী। খেয়া চোখ তুলে তাকায়, স্বামী না, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই কথা শুনে সবাই চমকে উঠে। বিচারক বলেন, কোর্ট এই কেসের পরবর্তী শুনানি পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে। গ্যাভেল পড়তেই কোর্ট মুলতবি হয়ে যায়।
পুলিশ সায়ন্তনকে নিয়ে যেতে থাকে। সে শেষবারের মতো খেয়ার দিকে তাকায়, কিন্তু এবার খেয়ার চোখ ফিরিয়ে নেয়। কোর্ট থেকে বেরিয়ে আসার সময় ঋষি বলেন, আজকের লড়াইটা আমরা জিতেছি, কিন্তু জুতোটা এখনো বাকি। ঋষা ধীরে বলে, কারণ সেই আসল মানুষটা এখনো বাইরে আছে। ঠিক তখনই একজন অজানা লোক দূর থেকে খেয়াকে লক্ষ্য করে ফোনে বলে, ও খুব শক্ত হয়ে গিয়েছে, এবার প্ল্যান চেঞ্জ করতে হবে। ক্যামেরা জুম করে তার চোখে ভয়ঙ্কর শান্ত একটি হাসি। আদালত থেকে বের হওয়ার পরও খেয়ার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে, যেন কিছু একটা এখনো শেষ হয়নি। চারপাশ মানুষের ভিড়, মিডিয়ার চিৎকার, সবকিছু তার কাছে ঝাপসা। ঋষার পাশে এসে বলে, চল আমরা গাড়িতে উঠি, তুই আজ খুব ক্লান্ত। খেয়া ধীরে মাথা নাড়ে, কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে রাস্তার ওপারে দাঁড়িয়ে কেউ একজন তাকে দেখছে। কালো সানগ্লাস, মুখে অদ্ভুত হাসি। খেয়া থমকে যায়। দিদি, ও লোকটাকে। ঋষা তাকিয়ে দেখে কোথায় কে। খেয়া আবার তাকায়, কিন্তু লোকটা নেই। ঋষি বলেন, কি হয়েছে? খেয়া একটু থেমে বলে, না কিছু না, হয়তো ভুল দেখেছি। কিন্তু তার মনে ভয়টা থেকেই যায়। সেই রাত বাড়ির সবাই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু খেয়ার চোখে ঘুম নেই। সে বারবার সেই লোকটার কথা ভাবছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, তুমি ভাবছো সব শেষ, আসল খেলা এখন শুরু। খেয়ার হাত কাঁপতে থাকে। সে তাড়াতাড়ি নিশাকে ডাকে, দিদি দেখো এটা। দিদির মেসেজটা দেখে গম্ভীর হয়ে যায়। এই নম্বরটা ট্রেস করতে হবে। ঋষি তখনই বলে, আমি এখনই লোক লাগাচ্ছি। ঠিক সেই সময় হঠাৎ পুরো বাড়ির লাইট অফ হয়ে যায়। চারদিকে অন্ধকার। খেয়া ভয় পেয়ে যায়। কি হলো? ঋষা বলে, কারেন্ট গেল। ঋষি মাথা নাড়ে না, না এটা হচ্ছে ইচ্ছে করে করেছে। হঠাৎ দরজার কাছে একটা শব্দ, ঠাস। খেয়া চিৎকার করে ওঠে, কেউ ওখানে? কেউ কোনো উত্তর দেয় না। ঋষি ধীরে ধীরে এগিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে কেউ এসে খেয়ার মুখ চেপে ধরে। আ ঋষা চিৎকার করে। খেয়া অন্ধকারে একটা ধস্তাধস্তি শুরু হয়। ঋষি দৌড়ে এসে লোকটাকে ধরতে যায়, কিন্তু লোকটা ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। এক মুহূর্তের জন্য আলো জ্বলে ওঠে, আর সেই আলোতে দেখা যায় লোকটার মুখের এক ঝলক। ঋষি থমকে যায়, এ তো, কিন্তু তার আগেটাই লোকটা জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। খেয়া কাঁপতে কাঁপতে বসে পড়ে। ও আমাকে মেরে ফেলতে এসেছিল। ঋষা তাকে জড়িয়ে ধরে, না কিছু হয়নি, আমরা আছি। ঋষি গম্ভীর গলায় বলে, না এটা শুধু ভয় দেখানো না, এটা ক্লিয়ার ওয়ার্নিং। খেয়া চোখ তুলে বলে, কে সে? কেন আমাদের টার্গেট করছে? ঋষি একটু থেমে বলে, কারণ তুই এখন তার সবচেয়ে বড় বাধা। পরদিন সকাল ঋষি তার টিমের সঙ্গে বসে আছে। টেবিলের উপর ছড়িয়ে আছে বিভিন্ন ছবি, কল রেকর্ড, লোকেশন ম্যাপ। একজন বলে, স্যার ওই নাম্বারটা ফেক আইডিতে নেওয়া, কিন্তু লোকেশন ট্রেস করে একটা জায়গা পাওয়া গিয়েছে। ঋষি জিজ্ঞাসা করে, কোথায়? লোকটা বলে, শহরের বাইরে একটা পুরনো গুদামঘর। ঋষির চোখে তীব্র আগুন। ওখানেই আছে সে। ঋষার পাশে এসে বলে, তুমি কি একা যাবে? ঋষি বলে, হ্যাঁ, এটা আমার লড়াই। ঋষা থামিয়ে দেয়, না ঋষি, এটা শুধু তোমার না, এটা আমাদের সবার। অন্যদিকে একটা অন্ধকার ঘরে বসে আছে সেই রহস্যময় ব্যক্তি। তার সামনে টিভিতে চলছে খবর, সায়ন্তন সেনের কেসে নতুন মোড়। সে হেসে বলে, খেলা জমে উঠেছে। তার পাশে দাঁড়িয়ে আরেকজন বলে, স্যার খেয়া বেঁচে গেছে। সে ধীরে বলে, বেঁচে থাক, ও যতদিন বাঁচবে খেলা তত মজার হবে। তার চোখে ভয়ঙ্কর ছিল। শেষ দৃশ্য, ঋষি একা গাড়ি নিয়ে সেই গুদাম ঘরের দিকে যাচ্ছে। তার চোখে একটাই লক্ষ্য, আজ সব শেষ করব। কিন্তু সে জানে না এই পথটা তাকে কোথায় নিয়ে যাবে। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। শহরের বাইরে সেই পরিত্যক্ত গুদাম ঘরের সামনে এসে দাঁড়ায় ঋষির গাড়ি। হেডলাইট বন্ধ হতেই চারপাশ অন্ধকারে ঢেকে যায়। ঋষি ধীরে দরজা খুলে নামে। তার চোখে সতর্কতা, হাতে ফোন, টর্চ অন করে সে এগোতে থাকে। নিজের মনে বলে, আজ সবকিছু শেষ জানতে হবে। গুদাম ঘরের দরজা আধ খোলা। হালকা ঠেলে ভেতরে ঢুকতে একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগে। ভেতরে অন্ধকার, ধুলো আর নিস্তব্ধতা। হঠাৎ টক 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 কোথাও থেকে শব্দ হচ্ছে। ঋষি চমকে উঠে বলে, কে আছে? কোনো উত্তর নেই। সে একটু সামনে এগোতে হঠাৎ পেছন থেকে দরজা থাম করে বন্ধ হয়ে যায়। ঋষি ঘুরে তাকায়, কে? তারপর উপরের দিক থেকে একটা কণ্ঠ ভেসে ওঠে, ওয়েলকাম ঋষি। ঋষির চোখ বড় হয়ে যায়। সে চারদিকে তাকায়, কে তুমি? সামনে আসো। অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়ে ওঠে। ধীরে ধীরে আলো জ্বলে ওঠে, আর দেখা যায় একজন মুখে মাস্ক পরা দাঁড়িয়ে আছে। ঋষি গম্ভীর গলায় বলে, তুই কি সেই মাস্টার মাইন্ড? লোকটা হেসে বলে, মাস্টার মাইন্ড? বড় শব্দ ব্যবহার করছো? ঋষি এগিয়ে যায়। তুই সায়ন্তনকে ব্যবহার করেছিস, সব প্ল্যান তোর। লোকটা হাত তাড়িয়ে দেয়, বাহ এত তাড়াতাড়ি বুঝে গেলে। ঋষির আগে বলে, কেন করছিস এসব? কি চাই তোর? লোকটা ধীরে ধীরে বলে, প্রতিশোধ। ঋষি থেমে যায়, কিসের প্রতিশোধ? লোকটা একটু সামনে আসে, যা তুমি আর তোমার পরিবার আমার সঙ্গে করেছিলে। ঋষি অবাক, আমি তোকে তো চিনি না। লোকটা হেসে ওঠে, চেনো না? খুব শিগগিরই চিনে যাবে। ঠিক তখনই মাটির নিচ থেকে একটা শব্দ, ক্লিক। ঋষি নিচে তাকাতেই বুঝতে পারে সে একটা ট্র্যাপে পা দিয়েছে। লোকটা হেসে বলে, ওটা থেকে সরো না, সরলেই সব শেষ। ঋষির কপাল ঘাম। তুই কি করতে চাইছিস? লোকটা ধীরে বলে, একটা ছোট্ট খেলা, জীবন মৃত্যুর খেলা। সে একটা রিমোট বের করে। ওই গুদাম ঘরের চারদিকে বোমা লাগানো আছে, আর তুমি দাঁড়িয়ে আছো সেই ট্রিগারের উপর। ঋষি স্তব্ধ। মানে আমি নড়লেই লোকটা কথা শেষ করে সব উড়ে যাবে অন্যদিকে। অন্যদিকে নিশা আর খেয়া বাড়িতে উদ্বিগ্ন হয়ে আছে। নিশা বলে, ঋষি অনেকক্ষণ হলো গেল, এখনো কোনো খবর নেই। খেয়া বলে, আমার খুব খারাপ লাগছে দিদি, কিছু একটা হবে। ঠিক তখন ঋষির ফোন থেকে একটা লাইভ ভিডিও কল আসে। ঋষা তাড়াতাড়ি রিসিভ করে। ঋষি তুমি কোথায়? স্ক্রিনে দেখা যায় ঋষি দাঁড়িয়ে আছে গুদাম ঘরের মধ্যে, আর তার সামনে দাঁড়িয়ে সেই মাস্ক পরা লোক। ঋষা চিৎকার করে বলে, ওই লোকটাকে? লোকটা ক্যামেরার দিকে তাকিয়ে বলে, হ্যালো নিশা, অনেকদিন পর দেখা হলো। ঋষা থমকে যায়, তুমি কে? লোকটা ধীরে ধীরে তার মাস্কে হাত দেয়।
এত তাড়াহুড়া করো না, সব জানতে পারবে। খেয়া কাঁপতে কাঁপতে বলে, ঋষিকে কিছু করো না প্লিজ। লোকটা হেসে বলে, ওর জীবন এখন তোমাদের হাতে। সবাই চমকে ওঠে। মানে? লোকটা বলে, দুটো অপশন আছে, একটা বেছে নাও। এক, খেয়া নিজে এসে আমার কাছে সারেন্ডার করবে। দুই, ঋষি এখানে শেষ হয়ে যাবে। ঋষি চিৎকার বলে, না, এটা এখনো হবে না। ঋষি বলে, না খেয়া, তুই কিছু করবি না। খেয়া চোখে জল নিয়ে বলে, কিন্তু তোমাকে আমি মরতে দিতে পারি না। লোকটা ঠান্ডা গলায় বলে, সময় কম, সিদ্ধান্ত নাও। শেষ দৃশ্য। খেয়া ধীরে ধীরে দাঁড়িয়ে যায়, তার চোখে জল কিন্তু মুখে এক কঠিন সিদ্ধান্তের ছাপ। আমি যাব। ঋষা চমকে উঠে, না খেয়া, এটা ফাঁদ। খেয়া বলে, আমি আর কাউকে হারাতে পারবো না। ক্যামেরা জুম করে তার চোখে, সেখানেই ভয় নেই, আছে আত্মত্যাগ। আর ঘরে গুদাম ঘরে দাঁড়িয়ে ঋষি বুঝতে পারে ঝড় এখনো শেষ হয়নি, রাত আরো গভীর হয়েছে। চারদিক নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর জমে উঠেছে এক ভয়ঙ্কর উত্তেজনা। খেয়ে একা গাড়ি নিয়ে গুদাম ঘরের দিকে রওনা দেয়। তার হাত কাঁপছে, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা। নিজের মনে বলে, আজ সব শেষ করতেই হবে। গুদাম ঘরের ভেতর ঋষি এখনো সেই ট্রিগারের উপর দাঁড়িয়ে, সামান্য নড়লেই সব শেষ। মাস্টার মাইন্ড ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে, যেন এই খেলার প্রতিটা মুহূর্ত উপভোগ করছে। দেখছো ঋষি, তোমার জন্য কেউ নিজের জীবন দিতে আসছে। ঋষি দাঁতে দাঁতে চেপে বলে, তাই কাপুরুষ, তুই একটা কাপুরুষ, সামনে এসে লড়ার সাহস নেই। লোকটা হেসে বলে, যুদ্ধ শুধু শক্তিতে জিতে যায় না, বুদ্ধিতেও জিতে যায়। ঠিক তখন গুদাম ঘরে দরজা খোলা যায়। খেয়া ভেতরে ঢুকে, আমি এসেছি। ঋষি চিৎকার বলে, না খেয়া, কেন এলে? খেয়া ধীরে বলে, কারণ আমি আর কাউকে হারাতে চাই না। মাস্টার মাইন্ড হাততালি দেয়, বাহ, সত্যিকারের ভালোবাসা। সে খেয়ার দিকে এগিয়ে যায়। আমি জানতাম তুমি আসবে। ঋষা তখন বাইরে এসে পৌঁছায়, কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। ম্যাডাম, ভেতরে যাওয়া বিপজ্জনক। ঋষা চিৎকার বলে বলে, আমার ভাই ভেতরে আছে, গুদাম ঘরের ভেতরে। মাস্টার মাইন্ড বলে, ঠিক আছে, ডিল অনুযায়ী তুমি এসেছো, এখন খেলা শেষ করার সময়। সে ধীরে ধীরে নিজের মাস্ক খুলতে শুরু করে। ঋষি আর খেয়া তাকিয়ে থাকে। মাস্ক খুলতেই সবাই স্তব্ধ। তুমি? খেয়ার মুখ থেকে বেরিয়ে আসে অর্ণব। ঋষি অবিশ্বাসে বলে, অসম্ভব, তুই তো? অর্ণব ঠান্ডা হাসি দিয়ে বলে, মরে গেছি ভেবেছিলি? না, আমি বেঁচেছিলাম, শুধু সময়ের অপেক্ষায়। খেয়া কাঁপতে কাঁপতে বলে, তুমি এসব কেন করছো? অর্ণব চোখ লাল করে বলে, কারণ তোমাদের জন্যই আমি সব হারিয়েছি। ঋষি বলে, আমরা তোকে কখনো? অর্ণব চিৎকার করে বলে, চুপ, তোমাদের একটা ভুল সিদ্ধান্ত আমার পুরো জীবন শেষ করে দিয়েছে। সে একটু থামে, তারপর ঠান্ডা গলায় বলে, এবার তোমাদের পালা। হঠাৎ ঋষি নিচে তাকিয়ে কিছু লক্ষ্য করে। ট্রিগারের পাশে একটা ছোট ডিভাইস। সে বুঝতে পারে এটা ম্যানুয়ালি ডিঅ্যাক্টিভ করা সম্ভব। সে ধীরে ধীরে পা শক্ত করে রাখে আর খেয়াকে চোখের ইশারা করে। খেয়া বুঝে যায় অর্ণব খেয়াকে লক্ষ্য করে এগোতে। খেয়া হঠাৎ একটা লোহার রড তুলে নেয়, এবার শেষ তোমার খেলা। সে অর্ণবের দিকে ঝাঁপিয়ে পড়ে। অর্ণব সামনে নিতে গিয়ে ব্যালেন্স হারায়। ঠিক সেই মুহূর্তে ঋষি দ্রুত নিচু হয়ে ডিভাইসটি খুলে ফেলে। ক্লিক, সব বোমা নিষ্ক্রিয়। ঋষা চিৎকার করে বলে, খেয়া এখন। খেয়া অর্ণবকে ঠেলে ফেলে দেয়। ঠিক তখনই পুলিশ ভিতরে ঢুকে যায়। হাত উপরে। অর্ণব পালাতে যায়, কিন্তু চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলে। ঋষা দৌড়ে ভিতরে ঢুকে ঋষিকে জড়িয়ে ধরে। তুমি ঠিক আছো? ঋষি হাসে, এবার সব শেষ। খেয়া দূরে দাঁড়িয়ে কাঁদছে, তার চোখে জল, কিন্তু আজ সেটা দুঃখের না, এটা মুক্তির কান্না। শেষ দৃশ্য। অর্ণবকে নিয়ে যাওয়া হচ্ছে। সে পেছনে ফিরে বলে, খেলা শেষ হয়নি, আবার দেখা হবে। ঋষি শান্ত গলায় বলে, না, এবার সত্যিই শেষ। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়। একদিকে নতুন করে শুরু করে সাহস নিয়ে দাঁড়িয়ে খেয়া, অন্যদিকে পাশে আছে নিশা আর ঋষি। ভয়, প্রতারণা আর অন্ধকার পেরিয়ে এবার শুরু হবে নতুন জীবন।